সুপরিকল্পিতভাবে ছাত্র জনতার ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। ভারত হয়ে আজ ঢাকায় আসছেন ডোনাল্ড লু। শ্রমিক অসন্তোষে থমথমে আশুলিয়া শিল্পাঞ্চল, বন্ধ 2 শতাধিক কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে আলোচনায় প্রশাসন। উখিয়া টেকনাফে ভয়ঙ্কর হয়ে উঠছে রোহিঙ্গারা। 7 বছরে মামলা প্রায় 4000। সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এবং গুমট গরমে অতিষ্ঠ নগরবাসী, মরার উপর খাড়ার ঘা লোডশেডিং। দুর্বিষহ জনজীবনে নাভিশ্বাস, শিগগিরই সংকট সমাধানের আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ঐক্য ধরে রাখতে পারলেই ছাত্র জনতার বিজয় সুসংহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের শেখ হাসিনা বসে নেই, ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা বেগম সেলিমা রহমান। আর অন্তর্বর্তী সরকারের প্রতি গণতন্ত্র মনা সব রাজনৈতিক দলের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 1 দশক পর বিশিষ্ট সাংবাদিক এবং ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক সমাজও বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভালোবাসা সিক্ত হন মুশফিকুল ফজল আনসারী। এ সময় সরকারের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিশিষ্ট এই সাংবাদিক। বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখার অথবা পারচেজ করার চেষ্টা নয়াদিল্লি যাতে না করে। আমরা স্বাধীন জাতি, আমাদের সক্রিয়তা, আমাদের ব্যক্তিত্ববোধ, আমাদের স্বতন্ত্রবোধ সবকিছুর সম্মিলন ঘটিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মুশফিকুল ফজল আনসারীকে হিরো আখ্যা দিয়ে ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি, আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারগুলোর মাঝে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান তারেক রহমানকে নিয়ে ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়কদের বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেন। স্বৈরাচার ভারত থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে। এই যে বিভিন্নভাবে তারা এখন বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করছে, যেখানে আমরা ঋণে জর্জরিত, সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে কোনো দল বা দলের বাইরে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবার ও আহতদের খোঁজখবর নিতে এসে তিনি এসব কথা বলেন। ইন দি নেম অফ বিএনপি যদি কেউ চাঁদাবাজির খবর পেয়েছি, কেউ যদি কোনো দখলের খবর পেয়েছে, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারো পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কাউকে বহিষ্কার করা হয়েছে, কারো বিরুদ্ধে বহিষ্কার করে মামলা দেওয়া হয়েছে। এই সময় রিজভী আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা হারানোর বেদনা থেকে নিজেকে এখনো প্রধানমন্ত্রী মনে করছেন। বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন, শেখ পরিবারের একটা জমিদারি। এর আগে রুহুল কবির রিজভী আন্দোলনে নিহত আহত পরিবারের হাতে নগদ অর্থ উপহার সামগ্রী তুলে দেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ দুপুরে ঢাকায় আসছেন। ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে এসব বৈঠকে আলোচনা হবে। আগামী 16 সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন ডোনাল্ড লু। শ্রমিক অসন্তোষে থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়া শিল্পাঞ্চলে।
সেখানকার ৮৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ এবং ১৩৩টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের পেছনে বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বলেও অভিযোগ উঠেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সঙ্গে আলোচনা করছে শিল্পাঞ্চল পুলিশ। রেজা খানের প্রতিবেদন। নানা দাবি দাওয়া কেন্দ্র করে প্রায় ২ সপ্তাহ শ্রমিক বিক্ষোভ চলছে গাজীপুর, সাভার, আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে। এতে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ার ৮৬ পোশাক কারখানা অনির্দিষ্টকাল এবং ১৩৩টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অদৃশ্যকালের জন্য বন্ধ দিচ্ছে না, আপনার দিছে অনন্ত, হামিম, তাছাড়া সব কিছুই খোলা ছিল। এই ২ দিন ধরে ট্রাউজারও বন্ধ, আশেপাশে ফ্যাক্টরিগুলি বন্ধ। থমথমে অবস্থা বিরাজ করছে শিল্পাঞ্চলগুলোতে। বহিরাগত ও অন্য কারখানার শ্রমিকরা মিলে কারখানাগুলোতে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। আমাদের ফ্যাক্টরিতে কাজ চলতেছিল, তো আমাদের ফ্যাক্টরিতে কেন কাজ হচ্ছে এটা তারা ভাঙচুর করে আমাদের ফ্যাক্টরির লোকগুলো বের করে দিয়েছে। আবার কিছু বহিরাগত মানুষের খুব থাকতে পারে। আগে ছিল তোমার ৭০০ টাকা, এখন বাড়াইয়া করছে ৯২৫ টাকা। আগে হাজিরা বোনাস দেওয়া হচ্ছিল ৫০০ টাকা, হেল্পারের দেওয়া হচ্ছিল ৪০০ টাকা। এখন সরকার থেকে নির্ধারিত করা হচ্ছে যে অপারেটরের হচ্ছে ৭৫০ টাকা, হেল্পারের ৫০০ টাকা। শ্রম আইনের ১৩-এর ১ ধারায় কারখানা বন্ধ করা হয়েছে উল্লেখ করে পরিস্থিতি উত্তরণে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম। মালিক শ্রমিকের যে দ্বন্দ্ব, যে অবিশ্বাস, আস্থাহীনতা, এগুলি দূর করার জন্য তাদেরকে বসাচ্ছি। যৌথ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সবাই মিলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত কারখানা খুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ভয়ঙ্কর সব অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও বিগত ৭ বছরে রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় ৪,০০০। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। তাদের দাবি, সরকার কড়া ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কক্সবাজার থেকে আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট ও পরবর্তী সময়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় প্রায় ৭ লাখ রোহিঙ্গা। বর্তমানে এ সংখ্যা আনুমানিক ১৬ লাখ। এসব রোহিঙ্গারা ক্যাম্পে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মকাণ্ডে। আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রত্যাবাসনেরও অগ্রগতি নেই। ফলে সংঘবদ্ধভাবে নিজেদের মধ্যে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। ২০১৭ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলায় আসামির সংখ্যা প্রায় ৯,০০০। এভাবে অপরাধ প্রবণতা বাড়তে থাকলে তা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াবে বলে অভিমত রোহিঙ্গা প্রতিরোধ কমিটি সহ স্থানীয়দের। তারা বিভিন্নভাবে সশস্ত্র গ্রুপ আছে তাদের মাঝে, যারা এই সশস্ত্র গ্রুপগুলো স্থানীয়দের উপর অত্যাচার, বিভিন্ন রকম নির্যাতনে লিপ্ত হচ্ছে। ভোটার আইডি কার্ড সংগ্রহ করে তারা আমাদের সাথে বসবাস শুরু করেছেন, যেটা আমাদের জাতির জন্য হুমকি স্বরূপ। আমি তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। রোহিঙ্গাদের অপরাধ দমন সহ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মনে করেন এই রাজনীতিক। তাদের অনেকের বিরুদ্ধে প্রায় ৪,০০০-এর অধিক মামলা আদালতে চলমান আছে এবং দিন দিন মামলা হচ্ছে। তাদের এই মুহূর্তে প্রত্যাবাসনই একমাত্র আমি সমাধান মনে করি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা ক্যাম্পে দায়িত্ব পালন করছে। আমাদের যে অন্যান্য সংস্থা, আইনশৃঙ্খলা সংক্রান্ত সংস্থাসমূহ কাজ করতেছে। চেহারা ও চলাফেরা স্থানীয়দের মতো হওয়ায় অনেক সময় রোহিঙ্গাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, আর এই সুযোগে সারা দেশে ছড়িয়ে গেছে তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। গুমট গরমে অতিষ্ঠ নগরবাসী। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘায়ের মতো বিদ্যুতের লোডশেডিং নগরবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সংকট সমাধান হবে বলে আশ্বাস দিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সুরায়া মনির প্রতিবেদন।
শহর থেকে গ্রাম সবখানেই হরহামেশা বিদ্যুতের আসা যাওয়া, এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রাজধানীবাসী। বিদ্যুৎ সংকটে কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র ও বাসাবাড়ি সহ সব জায়গাতেই বেসামাল অবস্থা। কলকারখানায় উৎপাদন নেমে গেছে অর্ধেকে, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম, আর বাসাবাড়িতে সীমাহীন ভোগান্তি। ভাড়াটিয়াদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে, আমরা সময় মতো তাদেরকে পানি দিতে পারতেছি না। তো বিদ্যুৎ তো থাকে না বললেই চলে, জেনারেটরের শব্দে সারাদিন মাথা একদম হ্যাং, কোনো অবস্থায় আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারি না। ইন্ডাস্ট্রিতে যদি বিদ্যুৎ না থাকে, কলকারখানায় বিদ্যুৎ না থাকে, এটা আমাদের প্রোডাকশনের ব্যাপক একটা ক্ষতি। কি কারণে এমন লোডশেডিং তার কোনো বার্তাও দিচ্ছে না বিদ্যুৎ বিভাগ। 2 ঘন্টা যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতেই সম্ভব। বর্তমানে উষ্ণতার কারণে শিশুরা এবং আমাদের মা বউ বেটি যারা আছে তারা প্রচন্ড রকম কষ্ট করতেছে। তবে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাওনা দেনা যা আছে সব মিটিয়ে দিতে হবে। সেই মিটিয়ে দেওয়ার জন্য আমরা অগ্রাধিকারও ঠিক করছি যে কোথায় কোথায় পাওনা দেনা মিটিয়ে দিলে মানুষের যে ভোগান্তি বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে সেই ভোগান্তি যাতে মিটে যায়। আমরা চেষ্টা করব 2-3 সপ্তাহের মধ্যে এই সমস্যাটার একটা সমাধানে পৌঁছে যেতে। জনভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি দেখা হচ্ছে বলেও জানান তিনি। লোডশেডিংটা তো শুধু আপনাদেরকে প্রভাবিত করছে না, আমাদেরকেও তো প্রভাবিত করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আমদানির পরও কমেনি ডিমের দাম, পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। আলু পেঁয়াজের দামেও নেই স্বস্তি, আর দীর্ঘদিন ধরেই লাগামহীন চালের বাজার। গত 1.5 মাসে খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে অন্তত 6 টাকা। মাছ উৎপাদনে দেশের অবস্থান বিশ্বে 5ম হলেও এর সুফল নেই দেশের বাজারে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশের উন্মুক্ত জলাশয়ে মাছ রয়েছে 261 প্রজাতির। এর মধ্যে 40টি প্রজাতি কৃত্রিম প্রজনন ও উন্নত পদ্ধতিতে চাষ করা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে বাংলাদেশে বছরে স্বাদুপানির মাছ উৎপাদন করে 13,22,000 টন, আর চাষিরাও তা বিক্রি করে নামমাত্র লাভে। তেলাপিয়া আমাদের এখানে বাইবেল আরো 150-180 টাকা এরকম বিক্রি হয় পাইকারি। মাছের খাদ্য খাবারের উপরে খরচ করে এরপর হিসেব করে, কেউ দেখা যায় 150 টাকা কেজি পাইকারি বিক্রি হয়, ওইটা নিয়ে কেউ 70 টাকা 170 টাকা বেচে। কিন্তু এর কোনো সুফল পাচ্ছে না সাধারণ ক্রেতারা। চাঁদাবাজি নেই ঠিক আছে, বাট বেসিক্যালি বাংলাদেশের সিন্ডিকেট তো এখনো আছে। খাবার যখন দাম কমবে মাছের দামও কমবে। পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক, অথচ কর্পোরেট কোম্পানি ও মিল মালিকদের কাছে জিম্মি দেশের চালের বাজার। তাদের ইচ্ছে মতো বাড়ে দাম। চালের দাম গরিব মানুষ তো খাইতে পারে না, বুঝছেন? গরিব মানুষের জন্য তো সরকার দেখা উচিত। মেলে থেকে ওখান থেকে ওদের যা বাড়তি তো হইলে ওইখান থেকেই আসে, ওইখান থেকে বাড়তি হয়ে ডাইরেক্ট খুচরা বাজারে আসে। আর ডিমের বাজার নিয়ন্ত্রণ করতে সরকার আমদানির অনুমতি দিলেও ভোক্তা পর্যায়ে এর সুফল মিলছে না। এরই মধ্যে ভারত থেকে 2,32,000 ডিম দেশে এলেও রাজধানীর বাজারে তার প্রভাব নেই। ডিমের অনেক দাম, আসলে আমাদের এই ইনকামের সাথে এগুলো পণ্যের সাথে কোনো রকম মিলাইতে পারতেছি না। 10 থেকে 15 দিন নাগাদ 2টা ডিমের দামে বাড়ছে। এদিকে 2 সপ্তাহ ধরেই চড়া ব্রয়লার মুরগির দাম। বাজার ভেদে প্রতি কেজি 170 থেকে 180 টাকায় বিক্রি হলেও দাম বাড়ার কোনো কারণ জানা নেই খুচরা বিক্রেতাদের। এরা কইতে পারি না, মুরগি বন্যার লেগা মুরগি গোড়ান থেকে আরো ছাইরা দেয়, তারপর দাম বাইরা দেয়। মুরগি আছে, মুরগি নাই এরম না, মুরগি সব জায়গায় আছে। 150 টাকা থাকলে মোটামুটি, অথবা 140 টাকা 45 টাকা থাকলে মোটামুটি সবাই চলতে পারে। অন্যদিকে শুল্ক প্রত্যাহার হলেও স্বস্তি মিলছে না দীর্ঘদিন ধরে চড়া আলু পেঁয়াজের দামে। খুচরা বাজারে প্রতি কেজি আলু 55 থেকে 60 আর দেশি পেঁয়াজ 100 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। আলু 60 টাকা কইরা, পেঁয়াজ 110 টাকা কইরা নিচ্ছি। চাঁদাবাজির ব্যাপারটা তো এখন কমে আসছে, তাই না? তাহলে এখন ওনাদের লাভের পরিমাণ বাড়ায় দিচ্ছে, কিন্তু সুফল তো জনগণ পাচ্ছে না। তবে সবজির বাজারে তেমন হেরফের নেই। পটল ঢেঁড়স 40 থেকে 50, করলা 60 থেকে 70, বরবটি 60 থেকে 70, পেঁপে 20 থেকে 40, কচুরলতি 70 এবং কাঁচামরিচ 200 টাকায় বিক্রি হচ্ছে। আমরাও লস দেই, কৃষকও লস দেয়, মাঝখানে যারা আছে তারাই লাভবান। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
চাঁদপুরে সরবরাহ কমেছে ইলিশের, নদীতে ডুবোচর দূষণ সহ নানা কারণে আগের মতো ইলিশ মিলছে না। এতে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে। মৌসুমের এই সময়ে আড়তগুলো ইলিশে সরগরম থাকলেও এবারের চিত্র ভিন্ন। তবে শিগগিরই ইলিশের সরবরাহ বাড়বে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তারা। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদপুর মাছঘাটে আসেন খুচরা ও পাইকারি ক্রেতারা। তবে দাম চড়া হওয়ায় ইলিশ এখন ক্রেতাদের নাগালের বাইরে। সরবরাহ কম থাকায় ক্রেতাদের চাহিদা মেটাতে পারছেন না ব্যবসায়ীরা। টাটকা মাছের ধরার কারণে আমাদের মনে হয় যে চাঁদপুরে মাছ কম আসে, খুচরা কিনা বেচা অনেকটাই বেশি, আপনার সেই কারণে মাছের দামটাও বেশি। চাহিদা অনুপাতে দাম অনুযায়ী ইলিশ মাছ না পাওয়ার কারণে মাছ না কিনাই আমরা ফেরত যাচ্ছি। চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সাগর মোহনায় অসংখ্য ডুবোচর জেগে ওঠায় এ অবস্থা বলে জানিয়েছেন এ মৎস্য কর্মকর্তা। বিগত কয়েক বছর যাবত আসলে ইলিশের উৎপাদন ডে বাই ডে কমছে, তবে এই বছর আশঙ্কাজনকভাবে ইলিশের উৎপাদন হ্রাস পেয়েছে। নানা কারণে বিচরণের পরিবেশ নষ্ট হওয়ায় নদীতে ইলিশ কম বলে জানান এই কর্মকর্তা। মূলত এটা নদীর মাছ না, মূলত এখানে ডিম পাড়ার জন্যই সে আসে। আর যখন এই যে মাইগ্রেটরি রুট কোনো কারণে বাধাগ্রস্ত হয় এবং কোনো পরিবেশ যদি খারাপ হয়, তখন এই মাছটা সেই এলাকায় কম আসে। তবে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে জানালেন মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা। এই মাসের শেষের দিক থেকে সামনে মা ইলিশের আছে অক্টোবর নভেম্বর, এই সময়গুলোতে এখনকার যেই অভাবগ্রস্ততা, এখনকার যে হতাশাগ্রস্ততা, এগুলো আশা করি পূরণ হয়ে যাবে। বিগত বছরগুলোতে এ সময় ইলিশের আমদানি ছিল 2 থেকে 2,500 মন, যা এখন নেমে এসেছে 4 থেকে 500 মনে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চাঁদাবাজি, সিন্ডিকেট, লুটপাট এবং জোর দখল সহ সব ধরনের অন্যায় রুখে দিতে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। শুক্রবার বিকেলে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পতনের পরই বিভিন্ন দলের ব্যানারে একটি চক্র চাঁদাবাজি, জমি ও বস্তি দখল সহ নানা অপকর্মে মেতেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। ছাত্রদের রক্ত দিয়ে কেনা নতুন বাংলাদেশে দুর্বৃত্তায়নের চেষ্টাকারীদের সংঘবদ্ধভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছে প্রতিবাদী ছাত্র সমাজ। কিছু দলের লোকজন এবং কিছু ক্ষমতাসীন ব্যক্তি এলাকায় নেমে পড়ছে, তারা এলাকায় নেমে চাঁদাবাজি শুরু করছে এবং আমাদের ঢাকা শহরে বেশ কিছু বস্তি এলাকা আছে, সেগুলোকে দখল করার চেষ্টা করতেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই যে আমরা ছাত্র জনতা মাঠে আছি এবং আমরা চাই, যেহেতু আমরা একবার স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের এই স্বাধীন বাংলায়, এই স্বাধীন সমাজে কোনো প্রকার চাঁদাবাজি চাই না। আওয়ামী লীগ জামায়াতের নেতাকর্মীর সঙ্গে যে আচরণ করেছে, যা রীতিমতো পাশবিকতার মতো, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মিথ্যা মামলা ও সাক্ষী দিয়ে পরিকল্পিত রায়ে জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তারা এদেশে জামায়াতে ইসলামীর সাথে এমন আচরণ করেছে, জামাতের নেতা কর্মীদের সাথে এমন আচরণ করেছে, যেই আচরণ পশু ও পশুর সাথে করতে পারে না। জামাতে ইসলামীর নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী জোগাড় করে, মিথ্যা বিচারপতি নিয়োগ করে, মিথ্যা রায় দিয়ে তারা তাদেরকে ফাঁসি দিয়েছে। আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিশ্বের সকল মুসলমান সর্বদলীয় ঐক্য গড়ে তুলি, এ প্রতিপাদ্য সামনে রেখে নতুনভাবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইসলামী সমন্বয়ক পরিষদ। শুক্রবার বাংলাদেশ শিশু কল্যাণ একাডেমির ভিআইপি হলরুমে সংগঠনের প্রধান সমন্বয়ক, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ারের নেতৃত্বে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ সময় এস.এম. আবু তাহের, মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ডাক্তার জাফর ইকবাল মিল্টন সহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৩০ জন। শুক্রবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসের খবর।
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রাকিবুল্লাহ। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে বক্তারা জানান, আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে। জানানো হয়, ই পাসপোর্ট সেবাদানের জন্য ইতিমধ্যে দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে। ই পাসপোর্টের পাশাপাশি ইলেকট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। এ সময় প্রবাসীদের দেশ বিনির্মাণে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানান বক্তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। সুপরিকল্পিতভাবে ছাত্র জনতার ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। ভারত হয়ে আজ ঢাকায় আসছেন ডোনাল্ড ব্লু। শ্রমিক অসন্তোষে থমথমে আশুলিয়া শিল্পাঞ্চল, বন্ধ 2 শতাধিক কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে আলোচনায় প্রশাসন। উখিয়া টেকনাফে ভয়ঙ্কর হয়ে উঠছে রোহিঙ্গারা, 7 বছরে মামলা প্রায় 4000। সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এবং গুমোট গরমে অতিষ্ঠ নগরবাসী, মরার উপর খাড়ার ঘা, লোডশেডিং, দুর্বিষহ জনজীবনে নাভিশ্বাস, শিগগিরই সংকট সমাধানের আশ্বাস। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।